এর আগের ওল্ড সিলেবাসের প্রথম যে ভিডিওটি আমি করেছিলাম সেটার ভিউ হয়েছিল 1 লক্ষ। 1 লক্ষ স্টুডেন্ট সেই ভিডিওটি দেখেছিল। কিন্তু দুঃখের কথা কি ভাই জানো, সেই টপিকটি আজ নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ক্লাস 11 বায়োলজির নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাসের উপর প্রথম এই ভিডিও। যদি তোমাদের রেসপন্স খুব ভালো থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। এর আগের ওল্ড সিলেবাসের প্রথম যে ভিডিওটি আমি করেছিলাম সেটার ভিউ হয়েছিল 1 লক্ষ। 1 লক্ষ স্টুডেন্ট সেই ভিডিওটি দেখেছিল। কিন্তু দুঃখের কথা কি ভাই জানো, সেই টপিকটি আজ নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের নতুন করে আবার শুরু করতে হচ্ছে। তো সেই জোশ, সেই জাজবা নিয়ে আবার আমরা শুরু করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত সিলেবাস খুঁটে পড়ার চেষ্টা করব, যেন আমাদের সেমিস্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো এমসিকিউ, প্রথম যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলি হবে সেগুলো যেন আমাদের করতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমরা বেশি বেশি বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও এবং তাদেরও জানিয়ে দাও এরকম একটি চ্যানেল রয়েছে যেখানে বায়োলজি খুব ভালোভাবে পড়ানো হয়। তো চলো আমরা শুরু করি। দেখো, বায়োলজি 2024-25 নতুন যে সেশন, সেই সেশনে আমাদের সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হবে। সেমিস্টার ওয়ানে আমাদের 35 মার্কসের পরীক্ষা হবে এবং এই 35 মার্কস হবে এমসিকিউ টাইপের। এবং এমসিকিউ টাইপের উত্তর করতে গেলে অবশ্যই ব্যাপারটি খুব ভালোভাবে বুঝে আমাদের পড়তে হবে। এবার চলে আসো, আমরা দেখে নিই আমাদের যে প্রথম 3টি ইউনিট রয়েছে তার প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড। এই চ্যাপ্টারে আমাদের আর জীবের যে বৈশিষ্ট্য, সেই জীবের বৈশিষ্ট্য আর আমাদের পড়তে হবে না। অর্থাৎ পুরানা বইয়ের মধ্যে জীবের যে বা জীবনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আর পড়তে হবে না আমাদের। এবার এই চ্যাপ্টারটি শুরু হবে বায়োডাইভার্সিটি দিয়ে। তো আজকে আমাদের যে মেইন টপিক কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, এখানে তার সাব পয়েন্ট কিছু আমি আলোচনা লিখে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ বায়োডাইভার্সিটি কি, এর প্রকারভেদ নিয়ে কথা বলবো, পৃথিবীর জীব বৈচিত্র্য নিয়ে কথা বলবো এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলার চেষ্টা করব। তো চলো প্রথমেই আমরা বুঝে নিই এই যে বায়োডাইভার্সিটি, এই শব্দটির অর্থ আসলে কি। এই যে বায়ো, এই কথাটা অর্থ হচ্ছে লাইফ। বায়ো কথাটির অর্থ হচ্ছে লাইফ। ডাইভার্সিটি কথার অর্থ হচ্ছে ভেরিয়েশন, অর্থাৎ বিভিন্নতা। লাইফ মানে হচ্ছে জীব, ওকে, বা জীবন বলতে পারি। আর ডাইভার্সিটি হচ্ছে বিভিন্নতা বা বৈচিত্র্যতা, ঠিক আছে, বৈচিত্র্য। তো আমরা বলতে পারি যে বায়োডাইভার্সিটি এর অর্থ হচ্ছে জীব বৈচিত্র্য। এবার কথা হচ্ছে এর যদি আমরা সংজ্ঞা দিই, এই যে ডেফিনেশন যে বায়োডাইভার্সিটি কি, তাহলে কি আমরা বলবো যে বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য? উত্তর হচ্ছে না। বায়োডাইভার্সিটি বলতে বোঝায় যেরকমটা আমরা বলি যে আমাদের ভারতবর্ষ ধর্ম বৈচিত্র্যপূর্ণ, মানে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করে, খুবই ভালো একটি ব্যাপার। ঠিক একই রকম ভাবে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব আছে। যেরকম মানুষ একটা প্রজাতি আমরা ধরে নিই, আম গাছের একটা আলাদা প্রজাতি, জাম কাঁঠাল গাছের একটা আলাদা প্রজাতি, এরকম ভাবে বিভিন্ন প্রাণী, যেরকম ভাবে বাঘ, সিংহ, গন্ডার আলাদা আলাদা যে বিভিন্ন প্রজাতি রয়েছে। এই যে বিভিন্নতা, এবং এগুলো এককোষী থেকে বহুকোষী যতগুলো জীব আমাদের এই পৃথিবীতে রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে, এই যে বিভিন্নতা, সেই বিভিন্নতাকেই বলা হয় জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্যের সংজ্ঞা আমাদের পৃথিবীতে এই যে এককোষী থেকে বহুকোষী যত জীব রয়েছে তাদেরকে নিয়েই বা তাদের এই ভিন্নতাকেই বলা হয় বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য। এবার কথা হচ্ছে এই যে বায়োডাইভার্সিটি, এই শব্দটা প্রথম কে ব্যবহার করেন? এই শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়াল্টার রোসেন। কত সালে? না, 1985 সালে। ওকে, তো বায়োডাইভার্সিটি শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোসেন 1985 সালে। তবে এই বায়োডাইভার্সিটির জনক বলা হয় একজন সমাজবিদকে, যার নাম উইলসন। উইলসন যে হচ্ছে ফাদার অফ বায়োডাইভার্সিটি। ওকে, এই যে জীব বৈচিত্র্য, এই জীব বৈচিত্র্য নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা হয়েছিল। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একটি হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, যেটা হয়েছিল 1992 সালে।
1992 সালে রিও ডি জেনেরিও, এই রিও ডি জেনেরিওতে জীববৈচিত্র্য আমাদের এই পৃথিবীতে যেইভাবে আছে সেইভাবেই যেন থাকে, সেটাকে সুরক্ষিত করার জন্য এখানে একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসছিল যে কিভাবে এদের আমরা সংরক্ষণ করব বা কিভাবে করা উচিত। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। আজকে শুধু এইটুকু মনে রাখো যে 1992 সালে রিও ডি জেনেরিও, এটা কোথায়? এটা হচ্ছে ব্রাজিলে। এই ব্রাজিলের এই শহরে একটা সম্মেলন হয়েছিল, যেই সম্মেলনের নাম হচ্ছে বসুন্ধরা সম্মেলন। সম্মেলনটার নাম কি? বসুন্ধরা সম্মেলন। ওকে, এবার চলে আসি আমরা এই যে বায়োডাইভার্সিটি এর প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। বায়োডাইভার্সিটি কয় প্রকার? ওকে, তো আমরা এখানে লিখে নিলাম বায়োডাইভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার গুরুত্বপূর্ণ সবচেয়ে আলোচনাটা হচ্ছে বায়োডাইভার্সিটি প্রকারভেদ, ঠিক আছে? তো বায়োডাইভার্সিটি মেইনলি হচ্ছে 3 প্রকার। বায়োডাইভার্সিটি কয় প্রকার? মেইনলি হচ্ছে 3 প্রকার। কি কি? চলো আমরা প্রথম থেকে লিখি। নাম্বার 1, জিনগত, বা যেটাকে আমরা বলতে পারি জেনেটিক্যালি। ওকে, তো জেনেটিক, জিনগত জীববৈচিত্র্য। বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য। এরপরে হচ্ছে প্রজাতিগত, বা যেটাকে আমরা বলতে পারি প্রজাতিগত জীববৈচিত্র্য, লিখে দিই স্পিসিস। ওকে, প্রজাতি। এবং আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক, বা যেটাকে আমরা কি বলি ইকোলজিক্যালি, ইকোলজিক্যাল। ওকে, তাহলে আমরা বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের প্রধান যদি শ্রেণী বিভাগ করি তাহলে এই 3 প্রকার। কি? জিনগত জীববৈচিত্র্য, প্রজাতিগত জীববৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। এবার কথা হচ্ছে জিনগত জীববৈচিত্র্য বলতে আমরা কি বুঝি? দেখো, জিনগত জীববৈচিত্র্য বলতে বোঝায় যে প্রজাতি যদিও একই হয়, যেরকম ভাবে ধরে নাও মানুষ, যেরকম ধরে নাও মানুষ, এই মানুষ, সমস্ত মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স, অর্থাৎ মানুষেরা একটাই প্রজাতি। এবার এই যে একটাই প্রজাতি, এই মানুষের মধ্যে কিন্তু কি রয়েছে? একই রকম কি সবাই দেখতে? উত্তর হচ্ছে না, সবাই কিন্তু দেখতে আলাদা আলাদা, কিছু না কিছু ভিন্নতা রয়েছে। তোমরা যদি এরকমটা শুনে থাকো যে পৃথিবীতে 3 জন মানুষ একই রকম বা 7 জন মানুষ একই রকম, টোটালি রং। পৃথিবীতে কোনো মানুষই কোনো মানুষের মতো নয়। এবং আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে ভাই তোকে দেখলে বোঝা যায় যে পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। অ্যাকচুয়ালি পৃথিবীতে যদি 700 মিলিয়ন 700 হ্যাঁ কোটি লোক রয়েছে, এই 700 কোটি লোক 700 কোটি মানে আলাদা আলাদা, এতটাই ভিন্নতা রয়েছে। তো এই যে ভিন্নতা, এই ভিন্নতা কেন? এই ভিন্নতা হচ্ছে জিনের কারণে। কারণ প্রত্যেকটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে জিনের এতটুকু পার্থক্য হলেও আছে, এবং সেই পার্থক্যটাই এতটাই পার্থক্য করে দিচ্ছে যে তুমি আলাদা আলাদাভাবে চিনতে পারছো। কাউকে দিদি বলছো, কাউকে মা বলছো, কাউকে মানে কোনো একটা সম্বন্ধ ধরে ডাকছো। যদি সবাই একই রকম দেখতে হতো তাহলে তুমি কনফিউজ হয়ে যেতে কাকে কি না কি বলে ডাকবে, তাই না? তাহলে এই যে ভিন্নতা, একই প্রজাতির মধ্যে অনেক ভিন্নতা। এর আরো সুন্দর উদাহরণ আমাদের এনসিইআরটির বইয়ের মধ্যে দেওয়া আছে, যে পৃথিবীতে আমরা যদি দেখি, বিশেষ করে আমাদের ভারতবর্ষেই ম্যাঙ্গো, ঠিক আছে, এই ম্যাঙ্গো গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কি নাম? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। অর্থাৎ এই যে ম্যাঙ্গো গাছ, এরা হচ্ছে একটাই প্রজাতি, কিন্তু ভারতবর্ষে প্রায় 1000 ধরনের আম গাছ পাওয়া যায়। 1000 ধরনের আম পাওয়া যায়, 1000 ধরনের। বুঝতে পারছো কত জিনের ভেরিয়েশনের জন্য তুমি আমের পরিবর্তন, আমের টেস্ট আলাদা আলাদা পাচ্ছ। তাহলে এই যে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এই যে গাছটা, এই গাছটা যদিও একই প্রজাতি কিন্তু এদের মধ্যে ভিন্নতা রয়েছে। বোঝা গেছে কথা? ওকে, আচ্ছা, আরো একটি উদাহরণ খুব সুন্দরভাবে এনসিইআরটির মধ্যে আমরা পাই, ধান। এই ধান গাছের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটাইভা, মানে যত ধান গাছ রয়েছে একই প্রজাতি, কিন্তু ভারতবর্ষে 50,000 অর্থাৎ
50K এত ধরনের চাল পাওয়া যায়, এত হাজার ধরনের, বুঝতে পারছো, এত ধরনের হচ্ছে ধান গাছ পাওয়া যায়। তাহলে যদিও এরা প্রজাতি একই হয়, কিন্তু এদের জিনের মধ্যে কিছুটা পার্থক্যের জন্য এদের বৈশিষ্ট্যের অনেক পরিবর্তন দেখা যায়। তাহলে একই প্রজাতির মধ্যে যখন আমরা এই রকম ভেরিয়েশন, এই ধরনের ভিন্নতা দেখতে পাবো, তখন সেটাকে আমরা বলবো জিনগত জীববৈচিত্র্য। বোঝা গেছে? তাহলে জিনগত জীববৈচিত্র্য বা জেনেটিক যে পরিবর্তনগুলো, আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে আসি প্রজাতিগত জীববৈচিত্র্য। প্রজাতিগত জীববৈচিত্র্য বলতে কি বুঝবো, বা স্পিসিস। দেখো, এটা খুব স্পষ্ট। যেরকম মানুষ একটা আলাদা প্রজাতি, আবার বানর একটা আলাদা প্রজাতি, যেরকম ভাবে তিমি একটা আলাদা প্রজাতি, সেরকম ভাবে বাদুর একটা আলাদা প্রজাতি। তো এই যে আলাদা আলাদা প্রজাতিগুলো, তো এদের মধ্যে তো অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে জীববৈচিত্র্য মানে ভিন্নতা আছেই, অনেক বৈশিষ্ট্যের পরিবর্তন। অর্থাৎ মানুষ দেখতে একরকম, বানর দেখতে ভাই মানে কোনো তুলনাই হয় না, আরেক রকম। শিম্পাঞ্জি দেখতে আরেক রকম, তাই না? তাহলে এই যে আলাদা আলাদা প্রজাতির মধ্যে এই যে ভিন্নতা, সেই ভিন্নতাকে আমরা কি বলবো, প্রজাতিগত প্রজাতিগত জীববৈচিত্র্য। তাহলে এখানে আমি যেরকম ভাবে মানুষ লিখতে পারি, যেরকম ভাবে এখানে শিম্পাঞ্জি লিখতে পারি, ওকে, যেরকম ভাবে বানর লিখতে পারি। এই যে মানুষ আর শিম্পাঞ্জি না, 99% ডিএনএ এর মিল রয়েছে। ওই যে 1% না, এতটাই ভিন্নতা করে দিয়েছে, সে কোথায় আর আমরা কোথায়, কোনো তুলনাই হয় না। তাহলে বুঝতে পারছো যে আলাদা আলাদা প্রজাতি, মানুষ আলাদা প্রজাতি, শিম্পাঞ্জি আলাদা, বানর আলাদা। তাহলে এই যে এরা আলাদা আলাদা, তো এই যে ভিন্নতা, এই ভিন্নতাকে আমরা প্রজাতিগত জীববৈচিত্র্য বলবো। ভেরি ইজি, ভেরি সিম্পল। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই বাস্তুতান্ত্রিক। বাস্তুতান্ত্রিক বলতে আমরা কি বুঝি? ইকোলজিক্যাল, অর্থাৎ ইকোসিস্টেমগত, বাস্তুতন্ত্রগত যখন আমরা ভিন্নতা দেখতে পাবো। যেরকম ভাবে আমি তোমাকে বলি যে আমাদের এই পশ্চিমবঙ্গে তুমি কি দেখতে পাচ্ছ, একদম ম্যানগ্রোভ অরণ্য, অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের তীরে যে ম্যানগ্রোভ অরণ্য, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য। তাহলে সেখানে যে বাস্তুতন্ত্রটা গড়ে উঠেছে ম্যানগ্রোভ অরণ্য, একদম নোনা জায়গার মধ্যে, সেই বাস্তুতন্ত্র কিন্তু আলাদা। সেখানকার যে গাছের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য কিন্তু আলাদা ভাই। সেখানে হচ্ছে আমরা জানি যে শ্বাসমূল দেখা যায়। আমাদের এখানে যে অন্যান্য যে হচ্ছে জেলাগুলো পশ্চিমবঙ্গের, সেই সুন্দরবনের ওই জায়গাটা ছাড়া অন্যান্য জায়গায় কিন্তু আমাদের এই মানে শ্বাসমূল তেমন দেখা যায় না। তাহলে ওই জায়গার জীববৈচিত্র্য এবং তুমি যদি আমাদের গঙ্গা নদীর জীববৈচিত্র্য দেখো, সেই নদীর মধ্যে যে জীববৈচিত্র্য, সেটা কিন্তু ভিন্ন। আবার তুমি যদি দেখো আমাদের পাহাড়, দার্জিলিং ওই জায়গায় চলে যাও, সেই যে পাহাড়ের জীববৈচিত্র্য, সেটা কিন্তু আলাদা। তাহলে দেখো, পাহাড়ি এলাকার জীববৈচিত্র্য আলাদা, সমুদ্রের ওই জায়গার জীববৈচিত্র্য আলাদা, সেই নোনা জলের উপকূলবর্তী অঞ্চলের, আবার গঙ্গা নদীর জীববৈচিত্র্য আলাদা। এরকম ভাবে তুমি একটু বড় এরিয়া নিয়ে নাও, তাহলে আরো ব্যাপারটা পরিষ্কার হবে। তুমি ভারতবর্ষকে নিয়ে নাও, তাহলে ভারতবর্ষের তুমি দেখতে পাবে একদম চলে যাও লাদাখ, একদম ডেজার্ট। লাদাখ হচ্ছে ঠান্ডা মরুভূমি। আগে আমি এটা জানতাম না, ও বা অনেকেই আমরা জানতাম না যে হচ্ছে ঠান্ডা মরুভূমিও হয়। লাদাখ ঠান্ডা মরুভূমি, যেখানে গাছ নেই, কিছু নাই ভাই। তাহলে সেখানে যে জীব বৈচিত্র্য, কিছু যে জীব রয়েছে সেখানে, ঠিক আছে, সেই জীবগুলো আলাদা। আবার তুমি চলে যাও হচ্ছে থর মরুভূমিতে, সেই থর মরুভূমির সেখানে কিছু আলাদা জীব রয়েছে। আমরা জানি মরুভূমির মধ্যে কিছু উট থাকে, ঠিক আছে, যেই উটগুলো যেই উটগুলোর মধ্যে আমরা কি দেখতে পাই, একটা কুচ দেখতে পাই। আবার কিছু জায়গায় ঠান্ডা এরিয়ায় এমন কিছু উট রয়েছে যাদের হচ্ছে দুটো দুটো কুচ থাকে, ব্যাকটিয়ান উট, ঠিক আছে, যার দুটো কুচ দেখতে পাওয়া যায়। তাহলে দেখতে পাচ্ছ যে আলাদা জায়গার কারণে সেই উটগুলোর মধ্যেই কি ধরনের পরিবর্তন চলে আসে। গিরগিটির ক্ষেত্রে মোড়ক হরিদাস বলে একটা গিরগিটি পাওয়া যায়, যার চোখ থেকে রক্ত বের হয়। চোখ থেকে মানে একটা খুবই বিকট বিদঘুটে একটা রক্ত বের করে। তারা কি করে যে তাদের যে শিকারী, তাদেরকে যে শিকার করতে আসে, তাদের মুখের মধ্যে ছুঁড়ে মারে এবং সে পালিয়ে যায়। তাহলে এই যে হচ্ছে আমরা ডেজার্টে একটা আলাদা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি, আবার পাহাড়ে একটা আলাদা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি, সমুদ্রের উপকূলবর্তী জায়গায় একটা আলাদা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি, সমভূমিতে একটা আলাদা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি, মালভূমিতে একটা আলাদা জীববৈচিত্র্য দেখতে পাচ্ছি। তাহলে এরিয়া ভিত্তিক, অর্থাৎ বাস্তুতন্ত্রগত, অর্থাৎ এরিয়া ভিত্তিক আমরা যে জীববৈচিত্র্যগুলো দেখতে পাবো, সেগুলোকে বলবো আমরা বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য আবার 3 প্রকার ভাই, এটা মনে রাখতে হবে। বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য কয় প্রকার? 3 প্রকার। আমি একটু এগুলো মুছি। 3 প্রকার, ওকে, এইভাবে দাগটা টানলাম, একটু একটু মুছলাম, নাহলে তোমরা দেখতে পাবে না। কি কি? প্রথমটা হচ্ছে আলফা জীববৈচিত্র্য।
ঠিক আছে, আলফা বাস্তুতান্ত্রিক। ওকে, নেক্সট হচ্ছে বিটা, জৈব বৈচিত্র্য লিখলে হয়, জীব বৈচিত্র্য, বানান ভুল লিখছি, দেখে নিও একটু বানানগুলো। ওকে, এরপরে হচ্ছে তাহলে বিটা হলো, এরপরে হচ্ছে গামা জীব বৈচিত্র্য। তাহলে বাস্তুতান্ত্রিক জীব বৈচিত্র্য এই তিন প্রকারের হয়। কি কি? একটা আলফা জীব বৈচিত্র্য, একটা বিটা জীব বৈচিত্র্য, আর একটা হচ্ছে গামা জীব বৈচিত্র্য। এই তিন প্রকারের হয়। এবার আমরা চলে আসি যে এই যে আলফা জীব বৈচিত্র্য, এই আলফা জীব বৈচিত্র্য আমরা কোথায় দেখতে পাবো? দেখো, কোনো একটা নির্দিষ্ট ছোট এরিয়ার মধ্যে, কোনো একটা ছোট এরিয়া, নির্দিষ্ট একটা অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে আমরা যে একই প্রজাতির, বেশিরভাগই একই প্রজাতির জীব বৈচিত্র্য দেখতে পাবো, একই প্রজাতি বেশি করে পাবো, তাহলে সেই জায়গাটার জীব বৈচিত্র্যকে আমরা বলবো আলফা জীব বৈচিত্র্য। কোনো একটা নির্দিষ্ট এরিয়ার, ধরে নাও আমরা এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি, এখানে না এঁকে আমি এই জায়গাটায় আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এই যে এই জায়গাটা, এই জায়গাটা ধরো হচ্ছে একটা সমভূমি, আমি লিখলাম সমভূমি। এরপরে এই জায়গাটা দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। ওকে, এরপরে আমরা দেখতে পাবো যে এই নদী আবার এইভাবে ডিভাইড হয়ে এইভাবে চলে গেছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটা দ্বীপের মতো আলাদা একটা সমভূমি পাবো। ওকে, এরপরে নদীর পর এই জায়গাটায় ধরো একটা আমরা মালভূমি পেলাম, এবং তার উপরে আমরা পাহাড়, ওকে, পাহাড় পেলাম। এইটুকু কি বুঝে আসছে ভাই? আশা করছি বুঝতে পেরেছো। এটা একটা সমভূমি, এর মাঝখান দিয়ে একটা নদী গেছে, সেই নদী আবার ডিভাইড পার্টিশন হয়ে গেছে, এটা একটা বদ্বীপের মতো হয়ে গেছে, এইরকম বদ্বীপের মতো হয়ে গেছে, এই নদী আবার এইভাবে বয়ে গেছে। এই জায়গাটা একটা মালভূমি, তোমরা জানো 300 থেকে প্রায় 900, ভূগোলের মধ্যে আমরা দেখেছি যে 300 থেকে 900 মিটার পর্যন্ত উঁচু হয় এই মালভূমি, এবং তারপরে আমরা পাহাড় দেখতে পাবো। ওকে, 1000 থেকে 3000। তো এরকম যদি একটা কোনো এরিয়াকে আমরা ধরে নিই, যদিও মানে এরকমই হতে হবে সেরকম না, মানে আলাদা আলাদা অঞ্চল আমি বোঝাতে যাচ্ছি, এটা একটা আলাদা অঞ্চল, এটা একটা আলাদা অঞ্চল, নদী একটা আলাদা এখানে এরিয়া, এরপরে হচ্ছে মালভূমি, এরপরে পাহাড়। তো এই যে সমভূমি, এই যে একটা নির্দিষ্ট অঞ্চল, এই অঞ্চলের যে মানে জীব বৈচিত্র্য, সেটাকে আমরা কি বলবো? আলফা জীব বৈচিত্র্য। এটা হতে পারে ঠান্ডা, ধরে নিলাম এটা ঠান্ডা, বা এই সমভূমি এলাকাটা খুব গরম হতে পারে, এটা একটা ডেজার্ট হতে পারে, অর্থাৎ এটা একটা মরুভূমি হতে পারে, মরুভূমি, খুব গরম এই জায়গাটা। তাহলে এই যে হচ্ছে জায়গার যে আমরা হচ্ছে এই যে সমভূমি মরুভূমিটা, এখানে যে জীববৈচিত্র্য দেখতে পাবো সেটা হচ্ছে আলফা জীববৈচিত্র্য। ওকে, এরপরে হচ্ছে বিটা জীববৈচিত্র্য। বিটা জীববৈচিত্র্য কি? বিটা জীববৈচিত্র্য হচ্ছে এই যে হচ্ছে আলফা জীববৈচিত্র্য, অর্থাৎ নির্দিষ্ট অঞ্চলের আশেপাশে আরো যদি আমরা এরিয়া নিয়ে নিই 2-3টা, সেই আশেপাশের এরিয়া নিয়ে যে জীববৈচিত্র্য, সেটাকে আমরা বিটা জীববৈচিত্র্য বলবো। অর্থাৎ এই যে সমভূমি এবং এই যে এখানে আরেকটা সমভূমি, এর মধ্যে যে এই যে জীববৈচিত্র্য, সেই জীববৈচিত্র্যকে আমরা কি বলবো? বিটা জীববৈচিত্র্য। ওকে, এখানে কিন্তু আলাদা আলাদা প্রজাতি থাকতে পারে, এখানে প্রায় আমরা দেখতে পাবো একই ধরনের প্রজাতি, কিন্তু এই যেহেতু এটা এরিয়া আলাদা হয়ে গেল, তো আলাদা আলাদা প্রজাতি দেখতে পাবো। ওকে, তো আমরা একটু দেখে নিই যে এই যে জায়গাটা, এটা হচ্ছে আলফা জীববৈচিত্র্য, কিন্তু এটা যখন একটু সারফেসটা বড় হয়ে গেল, তখন এটা হচ্ছে বিটা জীববৈচিত্র্য। ওকে, নেক্সট আমরা চলে আসি গামা জীববৈচিত্র্য। গামা জীববৈচিত্র্য কি? গামা জীববৈচিত্র্য হচ্ছে টোটাল একটা অনেক বড় ভৌগোলিক অঞ্চল, অর্থাৎ এই যে একটা টোটাল অনেক বড় ভৌগোলিক অঞ্চল, যেখানে অনেকগুলো বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম থাকবে, অনেকগুলো বাস্তুতন্ত্র থাকবে, তখন সেটাকে আমরা বলবো গামা জীববৈচিত্র্য। অর্থাৎ এই ধরো এই জায়গাটা একটা, এই মালভূমি একটা, নদী একটা, সমভূমি একটা, এবং এই সমভূমি একটা, এখানে অনেকগুলো এরিয়া জুড়ে যখন আমরা একটা অনেক বড় ভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য দেখব, তখন সেটাকে আমরা বলবো গামা জীববৈচিত্র্য। যদি আকৃতির দিক থেকে বলি, তাহলে সবচেয়ে ক্ষুদ্র এটা, এর থেকে আরেকটু হচ্ছে বড় এটা, এবং সর্ববৃহৎ হচ্ছে এটা, সর্ববৃহৎ হচ্ছে গামা জীববৈচিত্র্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বুঝে গেলাম যে জীববৈচিত্র্যের প্রকারভেদ, আশা করছি বুঝে গেছো। নেক্সট আমরা চলে আসি যে পৃথিবীর জীববৈচিত্র্য। ওকে, পৃথিবীর জীববৈচিত্র্য, চলো একটু মুছে ফেলি আমরা। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য। চলো চলো খুব তাড়াতাড়ি শেষ করে দেব। পৃথিবীর জীববৈচিত্র্য 1 নাম্বার হয়ে গেছে, 2 পৃথিবীর জীববৈচিত্র্য। দেখো, পৃথিবীতে আমাদের যত জীব রয়েছে, তার মধ্যে আমরা 1.7 থেকে
1.8 মিলিয়ন এতগুলো প্রজাতির জীব আমরা আবিষ্কার করতে পেরেছি। মনে করা হচ্ছে যে 5 থেকে 50 মিলিয়ন এতগুলো জীব প্রজাতি আমাদের এই পৃথিবীতে বিলং করে। মানে তুমি বুঝতে পারছো ভাই, মানে কি ধরনের একটা সংখ্যা, 5 থেকে 50 মিলিয়ন, মানে কত ডিফারেন্স। এখানে একজন বিজ্ঞানীর নাম ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখতে পারো, তিনার নাম হচ্ছে রবার্ট মে। ইনি বলেন যে আমাদের পৃথিবীতে 7 মিলিয়নের মতো জীব প্রজাতি আছে, তার মধ্যে আমরা 1.7 থেকে 1.8 মিলিয়ন আমরা আবিষ্কার করতে পেরেছি। মানে তিনি বলেন, রবার্ট মে বলেন 7 মিলিয়নের মতো আমাদের এই পৃথিবীতে আছে, তার মধ্যে এতটুকু আমরা আবিষ্কার করেছি। কিন্তু আরো অন্যান্য বিজ্ঞানীদের মতে শুধু 7 মিলিয়ন না, এর থেকে আরো অনেক বেশি, 5 থেকে 50 মিলিয়ন হতে পারে। এতগুলো জীব প্রজাতি আমাদের এই পৃথিবীতে আছে। আমাজন রেইন ফরেস্টেই এত মানে বিভিন্ন ধরনের অ্যাম্ফিবিয়ান রয়েছে, বিভিন্ন ধরনের ইনসেক্ট রয়েছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রজাতি রয়েছে, যাদের আমরা এখনো আবিষ্কার করতেই পারিনি, যাদের সম্পর্কে আমরা জানিই না। অর্থাৎ বুঝতে পারছো আমাদের মানে কতটুকু কন্ট্রিবিউশন, আমাদের কতটুকু জ্ঞান আমরা অর্জন করতে পেরেছি এই পৃথিবী থেকে। ওকে, তো এত জীব প্রজাতির মধ্যে আচ্ছা আমরা মেনে নিলাম 7 মিলিয়ন, সেই যে বঙ্গোপসাগর, সেই যে হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরে আরো কত ধরনের যে মাছ আছে, আরো কত ধরনের যে প্রজাতি আছে, সেই ঈশ্বরই জানেন। ওকে, তো আমরা এই 7 মিলিয়নের মধ্যে এতটুকু আবিষ্কার করেছি, আবার অন্যান্য মতে 5 থেকে 50 মিলিয়ন এতগুলো। আচ্ছা যাই হোক, যেটাই হোক না কেন আমরা আবিষ্কার করেছি কিছু। এবার কথা হচ্ছে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীর মধ্যে যতগুলো দেশ রয়েছে, এই দেশগুলোর মধ্যে এমন কিছু দেশ রয়েছে যেখানে জীববৈচিত্র্য বেশি পাওয়া যায়। তো এরকম দেশগুলোকে আমরা বলি, এই যে বায়োডাইভার্সিটি কথাটা, এই যেই দেশগুলোতে বেশি জীববৈচিত্র্য পাওয়া যায় সেগুলোকে আমরা বলি মেগা বায়োডাইভার্সিটি। এটা মনে রাখতে হবে, মেগা বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে কি? পৃথিবীর এমন কিছু অঞ্চল, এমন কিছু দেশ যেখানে জীব বৈচিত্র্য বেশি দেখতে পাওয়া যায়। তো এরকম দেশ আমাদের পৃথিবীতে রয়েছে 17টা। কতগুলো দেশ রয়েছে? 17টা। এবার প্রশ্ন আমাদের জাগেই যে আমাদের ভারতবর্ষ কি এর অন্তর্ভুক্ত? অবশ্যই আমাদের ভারতবর্ষ এর অন্তর্ভুক্ত। আমাদের ভারতবর্ষ, চীন এবং সর্বপ্রথম ব্রাজিল লেখার কথা, ব্রাজিল, কারণ ব্রাজিলের মধ্যে অ্যামাজন রেইন ফরেস্ট রয়েছে, তো সেখানে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য রয়েছে। তো ভারতবর্ষ, চীন, ব্রাজিল, মাদাগাস্কার, হ্যাঁ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, পেরু, আর লিখলাম না ভাই, তো যেরকম অস্ট্রেলিয়াও রয়েছে। তো এই যে দেশগুলো, এই দেশগুলোতে বেশি পরিমাণে জীববৈচিত্র্য রয়েছে, তো এই দেশগুলোকে আমরা মেগা বায়োডাইভার্সিটি বলবো। পৃথিবীতে এরকম দেশের সংখ্যা 17টি। বোঝা গেছে? এবং এই যে দেশগুলো, আমরা যদি একটু আমাদের পৃথিবীর একটু চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যদি আমাদের পৃথিবী হয়, আমরা জানি এই পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা গেছে সেটার নাম হচ্ছে বিষুব রেখা, তাই তো? বিষুব রেখা বা নিরক্ষরেখা। এই যে বিষুব রেখা, যেটা 0 ডিগ্রি থেকে শুরু হয়, এই বিষুব রেখার আশেপাশে অর্থাৎ এটা 0 ডিগ্রি থেকে আমরা যদি 20, 10, 15 এরকম করে বাড়তে বাড়তে 20 যাই, তো এই ধরো এখানে 0 থেকে এখানে 20 আর এখানে 0 থেকে 20, এই যে এরিয়াটাতে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য পাওয়া যায় এই জায়গাটাতে। ঠিক আছে, এখানে হচ্ছে যে আলোটা খুব সুন্দরভাবে পড়ে এবং গাছের শালক সংশ্লেষে কোনো সমস্যা হয় না, এবং এখানে বৃষ্টিপাতও প্রচুর হয়, যেরকম অ্যামাজন রেইন ফরেস্ট এই হচ্ছে বিষুব রেখার আশেপাশে অবস্থিত। এবার যত এখান থেকে তুমি দূরে যাবে, অর্থাৎ এই 0 ডিগ্রিতে যত তুমি পোলার সাইডে যাবে, এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, যত তুমি পোলার সাইডে যাবে তত তুমি ঠান্ডা দেখতে পাবে, বরফ দেখতে পাবে, তত জীববৈচিত্র্য কমে যাবে। এই সাইডেও সেম টু সেম, যত এইদিকে যাবে তত জীববৈচিত্র্য কমে যাবে। তো মেইনলি হচ্ছে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই যে ইকুয়েটার, এই যে নিরক্ষীয় অঞ্চল, এই নিরক্ষীয় অঞ্চলের আশেপাশেই বেশি লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে। এছাড়াও আরেকটা ব্যাপার রয়েছে, যত উচ্চতা বাড়বে, সি লেভেল থেকে যত উচ্চতা বাড়বে তত জীববৈচিত্র্য কমবে। অর্থাৎ যদি এটা সি লেভেল হয়, এই সি লেভেলের থেকে যত উচ্চতা বাড়বে, অর্থাৎ যত তুমি পাহাড়ি অঞ্চল, পর্বত অঞ্চল, যত উপরের লেভেলে যাবে তত জীববৈচিত্র্য কি হবে? জীববৈচিত্র্য কমবে। অর্থাৎ বেশি উচ্চতা যত বাড়বে তত জীববৈচিত্র্য কমবে। তো যাই হোক, এই দুটো জিনিস মনে রাখবে, তাহলে তোমাদের
অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হবে যে জীববৈচিত্র্য কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়। এবং এই যে দেশগুলো দেখতে পাচ্ছ এই এরিয়ার মধ্যেই পড়ে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি যে আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষের যে টোটাল আমাদের ভারতবর্ষ এই পৃথিবীর একটা খুবই ছোট্ট একটা জায়গা, অর্থাৎ মোটামুটি ধরো 2.3% হচ্ছে এরিয়া জুড়ে আমাদের এই ভারতবর্ষ রয়েছে। পৃথিবীর যত স্থলভাগ রয়েছে তার 2.3%। তো এই 2.3%-এর মধ্যে আমাদের এই পৃথিবীর জীববৈচিত্র্যের 8.1%, অর্থাৎ 8%-এর বেশি। পৃথিবীর যদি আমরা 100% জীববৈচিত্র্য ধরি যে স্থলভাগে রয়েছে, তো সেই স্থলভাগের 8.1% জীববৈচিত্র্য শুধুমাত্র আমাদের ভারতবর্ষে পাওয়া যায়। অর্থাৎ ভারতবর্ষের এরিয়া সাপেক্ষে আমাদের এরিয়া 2.3%, সেখানে কিন্তু আমাদের 2.3% যদি জীববৈচিত্র্য দেখতে পাওয়া যেত তাহলে আমরা বলতাম যে ঠিকঠাক, কিন্তু সেখান থেকে অনেক বেশি পাওয়া যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 8.1, তার মানে অবশ্যই আমরা ভারতবর্ষকে মেগা বায়োডাইভার্সিটি অন্তর্ভুক্ত করতে পারি। এবং ভারতবর্ষের এরকম কিছু অঞ্চল রয়েছে যেখানে জীববৈচিত্র্য অনেক বেশি পাওয়া যায়, সেই জায়গাগুলোকে আমরা বায়োডাইভার্সিটির হটস্পট বলে থাকি। তোমরা জানো হটস্পট এই শব্দটি প্রথম মায়ার্স ব্যবহার করেন। কে ব্যবহার করেন? মায়ার্স। ওকে, মনে রাখতে হবে হটস্পট শব্দটি মায়ার্স ব্যবহার করেন। এবং আমাদের ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে, যেই 4টি হটস্পট তোমরা এই সদ্যমাত্র কাঁচা তোমরা কিছুদিন আগেই পড়ে আসলে। অর্থাৎ পূর্ব হিমালয়, এরপরে ইন্দো বার্মা, নেক্সট হচ্ছে চলে গেল সুন্দাল্যান্ড, এবং তারপরে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, অর্থাৎ হচ্ছে পূর্ব হিমালয় ও পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কা। তো এই যে 4টা হটস্পট, সেখানে জীববৈচিত্র্যগুলো আরো বেশি পাওয়া যায়। তো এই হয়ে গেল আমাদের পৃথিবীর জীববৈচিত্র্য নিয়ে আলোচনা। এবার আমরা চলে যাচ্ছি জীববৈচিত্র্যের গুরুত্ব। জীববৈচিত্র্য নিয়ে এত চিৎকার করার কারণ কি? জীববৈচিত্র্য থেকে কি লাভ ভাই? কি লাভ জীববৈচিত্র্য থেকে? নাম্বার 1 হচ্ছে লাভটা হচ্ছে খাদ্য। ঠিক আছে, খাদ্য। যদি এই 50,000 ধরনের এতগুলো ধান গাছ না থাকতো, তুমি বিভিন্ন ধরনের চালের স্বাদ পেতে, বিরিয়ানি খেতে পারতে আজ, সেই লম্বা চাল যদি না হতো। তুমি আটা, ময়দা, সুজি, এই যে আলাদা আলাদা ভিন্নতা খাদ্যের, সেটা কোথার থেকে পেতে যদি এত ধরনের গাছ না থাকতো? যদি এত ধরনের আম গাছ না থাকতো, এত ধরনের টেস্ট তোমরা কোথার থেকে পেতে? তাই না? তাহলে খাদ্যের যে যোগান, বিভিন্ন ধরনের খাদ্য, সেই খাদ্য কোথার থেকে আসছে? এই জীববৈচিত্র্য থাকার কারণে আসছে। এবং এই জীববৈচিত্র্য আছে বলে মানুষ বেঁচে আছে ভাই। আমাদের বাস্তুতন্ত্র ঠিকঠাক রাখতে হবে। বাস্তুতন্ত্রের আমরা জানি যে এখানে একটা ব্যাপার রয়েছে, কি রয়েছে? খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল। এখানে আমরা দেখেছিলাম যে হচ্ছে খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। এখানে আমরা কি দেখেছিলাম? যে একটা জীব আরেকটা জীবের উপর নির্ভরশীল, এবং সেই যে চক্রটা অবশ্যই ঠিকঠাক থাকবে যদি সব ধরনের জীব থাকে। আর যদি না থাকে, কোনো একটা জীব কমে যায়, তাহলে অন্য আরেকটা জীবের উপর অবশ্যই প্রভাব পড়বে। যেরকম ভাবে রয়্যাল বেঙ্গল টাইগার যদি আজ না থাকতো, তাহলে সুন্দরবন আরো সংকুচিত হয়ে যেত। বুঝতে পারছো? দেখো গাছের সঙ্গে কিন্তু যে এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের কতটা সম্পর্ক রয়েছে, তাকে তো খায় না, বাঘ তো মাংসাশী, কিন্তু সেই বাঘের জন্য আজ জীববৈচিত্র্যটা, মানে সেখানে যে হচ্ছে গাছগুলো, এতগুলো গাছ বেঁচে আছে, নাহলে মানুষ আরো গাছ কেটে অনেক সংকুচিত করে দিত। তো যাই হোক, এই বাস্তুতন্ত্রের যে ব্যাপারটা সেটা বজায় আছে, জীববৈচিত্র্য আছে বলে। নাম্বার 3 আর কি? আমাদের যে পোশাক, আমাদের যে ঔষধ বা ড্রাগ, এগুলো আমরা কোথা থেকে পাই? বিভিন্ন ধরনের গাছ আছে বলে। সিংকোনা, সর্পগন্ধা গাছ থেকে পাওয়া রেসারপিন, ডাটুরিন, যেটা হচ্ছে আমরা ধুতরা গাছ থেকে পেয়ে থাকি। তো এই যে গাছগুলো যদি না থাকতো, এই যে তুলসী গাছ যদি না থাকতো, সর্দি কাশির ঔষধ, বেল যদি না থাকতো যেটা পেট পরিষ্কার করে, ঘৃতকুমারী না থাকতো, তাহলে হচ্ছে আজ মুখচর্চা কি দিয়ে করতে? তাই না? এই যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এই যে নিম গাছ যেটা দিয়ে দাতুন করা হয়, নিম গাছের সম্পূর্ণ কিছুই তো ঔষধি গুণ নিয়ে ভরা ভাই, তাই না? নিমের দাতুন, নিমের যে তেল, সেটা হচ্ছে আমাদের চুলের জন্য খুবই ভালো। এছাড়া হচ্ছে নিমের পাতার যে রস, যেটা আমাদের বহুমূত্র রোগ কমাতে সাহায্য করে, কৃমিনাশক হিসেবে কাজ করে। আমাদের নিম পাতার যে রস, সেটা দিয়ে স্নান করলে জলের মধ্যে মিশিয়ে আমাদের চর্মরোগ দূর হয়। তাহলে এত কিছু আমরা কোথার থেকে পেতাম? পেতাম না, তাই না? আমাদের যে সয়েল, মাটি, সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যদি গাছ না থাকতো, এত ধরনের গাছ না থাকতো, তাহলে আরো বেশি ক্ষয় হতো। অনেকটা ক্ষয় রোধ হচ্ছে এই গাছ থাকার কারণে। তোমার মাঠটা ঠিকঠাক আছে, মাটির মধ্যে ঘাস আছে বলে। যদি সরাসরি বৃষ্টির আঘাত পড়ে সেই মাটির মধ্যে, মাটি আরো ক্ষয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো, সৌন্দর্যতা, তাই না? সৌন্দর্যতা বজায় আছে এই বিভিন্ন ধরনের গাছ। অনেক জায়গায় আমরা পাহাড়ের মধ্যে গিয়ে বিভিন্ন গাছের, পাইন গাছ, ঠিক আছে, বিভিন্ন ধরনের গাছের ছবি তুলে, নেচারের ছবি আমরা পোস্ট করি, বলে দিই নেচার এত সুন্দর দৃশ্য। কি মানে কিভাবে সম্ভব ভাই? এই জীববৈচিত্র্য আছে বলেই আমরা এগুলো দেখতে পাচ্ছি, তাই তো? আমাদের পোশাক, এই যে পোশাক তৈরি হয়েছে বিভিন্ন তুলো থেকে, কার্পাস কোথার থেকে আসছে?
উদ্ভিদ থেকে জীববৈচিত্র্য আছে বলে সম্ভব। রাবার, যেখানে তুমি গাড়ি চালাচ্ছ, টায়ার কোথার থেকে আসছে? জীববৈচিত্র্য আছে বলে। তো এই যে ব্যাপারগুলো, তুমি যে বইটা পড়ছো তার যে বাইন্ডিং এর ক্ষেত্রে আঠাটা কোথার থেকে আসছে? বইটা কোথার থেকে আসছে ভাই? বিভিন্ন ঘাস জাতীয় উদ্ভিদ থেকে। তাহলে এই যে ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাপারগুলো জীববৈচিত্র্যের গুরুত্ব তোমরা সদ্যমাত্র পড়ে এলে ক্লাস 10 থেকে। আর বেশি এগোলাম না। আশা করছি প্রথম এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি, বেশি শেয়ার করো এবং আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করেই আমার ভিডিও আপলোড হবে। তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।